দেখছেন কেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি কিল্লুর। নমস্কার, সঙ্গে রয়েছি আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিকাশ দর হত্যাকাণ্ডের প্রতিবাদে পাতারকান্দি ও লোয়ারকুয়ায় র্যালি। গৃহবধূ হত্যার অভিযোগ খণ্ড শ্বশুরবাড়ির লোকেদের। প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিবস পালন কংগ্রেসের। আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধের আশঙ্কায় সরব সুরক্ষা সমিতি। হাফিজ রশিদ চৌধুরীর মন্তব্য বিকৃত করা হচ্ছে, অভিযোগ যুব কংগ্রেস নেতার। বিকাশ দর হত্যাকাণ্ডের বিচার চেয়ে পাথারকান্দি ও লোয়ারকুয়া বিজেপি মন্ডলের যৌথ উদ্যোগে এক প্রতিবাদী র্যালি বের হয় পাথারকান্দিতে। পরে সার্কেল অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে 5 দফা দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান করা হয়। অন্যদিকে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে পাথারকান্দি থানায় দায়ের করা হয় এজাহারও। শ্রীভূমি জেলা পরিষদ চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী হাফিজ রশিদ চৌধুরীর উদ্দেশ্য করে বলেন, আগে তিনি শ্রীভূমিকে জানুন, এরপর না হয় আমাকে জানবেন। 12টি ভাষা তিনি জানেন বলে দাবি করেন ত্রিপাঠী। বাকি সব দোষীদের ফাঁসি চাই, 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 ফাঁসি চাই। We want justice. আমাদের দলের বুথ সভাপতি বিকাশ দলের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত এবং যাদের ধরা হয়েছে ওনাদেরকে উপযুক্ত সাজা দেওয়া এবং তার সাথে আরও যদি জড়িত থাকে এটার জন্য আমাদের এসপি সাহেবকে সিডিসি ম্যাডামকে আমরা দিয়েছি ওনাদের সাজা হওয়ার জন্য। এবং পাতাকালী থানায় একটা এফআইআর দায়ের করা হয়েছে। আমাদের মহামান্য উনি হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী, উনি যে মন্তব্য করেছেন আমাদের মন্ত্রী সম্বন্ধে, ওনার জানা উচিত ছিল মন্ত্রী কোনো সময় বাংলাদেশি বলেছেন, কোনো সম্প্রদায় ভিত্তিক করে। এবং আমাদেরও সন্দেহ হচ্ছে আমাদের পাতারকান্দি কনস্টিটিউন্সিতে প্রচুর বহু বাংলাদেশি ব্যক্তি ঘোরাফেরা করছে। ওনাদেরকে তদন্ত করে ওনাদেরকে সাজা দেওয়ার জন্য। এবং যা খুন করেছে ওনাদের মধ্যে 3 জনের, আমরা তো দেখলাম 3 জনের ভোটার লিস্টের নাম নাই। ওনার কোথা থেকে এসলো? শোনো, তাই শ্রীভূমিরে চিনে নিয়ে আগে তারা শ্রীভূমির ব্যাপারে জানতে লাগবো। গুয়াহাটি বইয়া হাইকোর্টের অ্যাডভোকেট শুধু একটা খালি টাইটেল লাগাইয়া বললে হয় না। আইয়া দেখো যে শ্রীভূমি ডিস্ট্রিক্ট কোন সাইডে হিন্দি ভাষী লোক আছে, কোন সাইডে মণিপুরি ভাষী আছে, কোন সাইডে এসটি ভাষী লোক আছে, কোন সাইডে বাংলা ভাষী লোক আছে, তার কিছু জানা নাই। এটা দুঃখের বিষয়। তার ব্যাপারে আর কিছু মাথার দরকার নাই, কারণ তার বয়স্ক লোক এখন মাথা যে আছে জানো তো, 60 হওয়ার পরে আমরা হিন্দু সমাজে একটা কথা আছে যে 60 করলে বয়স্ক মানুষের মাথা একটু ঢিলা হয়ে। ঠিক আছে, তার ব্যাপারে তাই তো রোকেট মানুষ তো ভাষা জানি তাই জানে না। বোক একদিন আমার লোকে কোন লাগবে তাই মাতবো, উর্দুতে মাতবো না বাংলাতে মাতবো না ইংলিশে মাতবো না হিন্দি মাতবো না আসামিজ মাতবো না মারাঠি মাতবো না গুজরাটি মাতবো। 10-11টা ভাষা জানি, 1-2তে না। ভঙ্গুর কুয়ারপাড়ে গৃহবধূ প্রতিমা নুনিয়ার মৃত্যুর পর শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছিল, কিন্তু তা খারিজ করে দিয়েছেন গৃহবধূর শ্বশুরবাড়ির লোকেরা। এক সাংবাদিক বৈঠকে তারা জানান, 2 আগস্ট রাতে হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হয় প্রতিমার। পরে মেডিকেল নিয়ে যাওয়ার পর সেখানে মৃত্যু ঘটে। প্রতিমা বিষসেবন করেছে বলে সন্দেহ করেছেন তারা। পোস্টমর্টমের রিপোর্ট আসার পর গৃহবধূর সঠিক কারণ স্পষ্ট হবে।
संजीव नुनिया, घुंगुर कुआरपार। हम लोग सुना था, हम लोग बीबी हमको उठाया, छोटा भाई आके उठाकर हमको बोला है बीबी को, उठो उठो भाभी उठो, ऐसा ऐसा हुआ है, मेडिकल लेके जाने पड़ेगा। तो हम तो सो रहा था, सोने के बाद उसके बाद मेडिकल लेके चला गया, मेडिकल लेके गया था तो उसके बाद हम उठा तो क्या बात, तो ऐसा ऐसा बात क्या हुआ था? बोला क्या मतलब मेडिकल लेके गया था, तो मेडिकल लेके गया, हमने क्या हुआ था, तो हमारा बीवी ने कुछ नहीं बोला था। तो हम उसके बाद हम उठ के गया था मेडिकल में, मेडिकल में जाने के बाद बोलता नहीं नहीं ऐसा ऐसा ख़त्म है, मारा गया है, डेड हो गया है आईसीयू में। तो उसके बाद उसका थोड़ा ब्याह से पहले ही ना, ब्याह समय उसका मेंटल का प्रॉब्लम था, डॉक्टर दिखाया। नमस्कार, हमारा नाम सूरज मुनिया, घुंगुर कुआरपार का रहने वाला हूँ मैं। हम लोग को एक न्यूज़ में आया है, घर में घटना हुआ था 2 तारीख अगस्त महीना को सुबह 3 बजे के करीब हम लोग के घर में खबर आया कि हम लोग अभी सोए रहे थे, उससे पहले पता नहीं था क्या हुआ। घर में थोड़ा बात जब हल्ला हुआ तो 3 के करीब हम घर से उठकर नीचे उतरे तो बोलते हैं घर से मेरा भाई है, बड़े पापा का लड़का अशोक नुनिया, वो बोले अपने बीबी को लेकर मेडिकल गया है। पूछा जाए क्या बात था, तो बोलता ऐसे ऐसे कुछ खा लिया है, क्या खाया अभी पता नहीं चला घर में। तो बोलता मेडिकल से जब फ़ोन आया तो 3 से हम लोग बात ही कर रहे थे उसी टाइम। तो फ़ोन आने के बाद हुआ क्या कि छोटा भाई बता रहा है जब उसका मिसेस गुजर गया है। हम लोग क्या बात है, बोलते कहाँ पर था, तो बोलता आईसीयू में। जब आईसीयू में लगाया तो आईसीयू से उसका गुजर जाने का ऐसा खबर मिला कि उसका दम टूट चुका था। तो हमने पूछा क्या हुआ था, तो बोला था कुछ खा लिया था शायद, ऐसा डॉक्टर ने बोला था। वो हम लोग भी लग रहा था कुछ मुख से गंध आ रहा था उस टाइम। तो उसी टाइम मेडिकल से जब खबर आया तो हम लोग मेडिकल में गए थे। तो मेडिकल में जाने के बाद तो डेड रिपोर्ट दिया था। उसके बाद उस डेड रिपोर्ट को मेडिकल के जरिए से थाना में आके उसको पोस्टमार्टम करवाया। पोस्टमार्टम करवाने के बाद उस बॉडी को लेकर आए, हम लोग सब काम किया। न्यूज़ में सुनने को मिला कि उसका मृत्यु हुआ है घर में, लेकिन घर में मृत्यु हुआ नहीं है। घर में कोई कहीं ना झूला हुआ था ना कुछ ऐसा काम हुआ था, ये लोग हम लोग को पता ही नहीं है अभी तक। ये जो घटना तो कुछ खाने की वजह से हुआ है, और क्या खाया है इसको पता तो हम नहीं कर पा रहे हैं। फिर वो रिपोर्ट ही आएगा तो बता पाएगा। इसके लिए फोरेंसिक जांच के लिए भी हम लोग थाने से कुछ रिपोर्ट हम लोग को बताया जो ऐसा ऐसा टेस्ट करना पड़ेगा, फोरेंसिक लेबोरेटरी टेस्ट होगा। तो वो टेस्ट के माध्यम से जो रिपोर्ट आएगा हम लोग आइन के हिसाब से हमारे लोग के जो প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবসকে তাকে স্মরণ করল করিমগঞ্জ কংগ্রেস। এ নিয়ে জেলা কংগ্রেস কার্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্থ সহ অন্যান্যরা। শুরুতে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিযোগিতায় মাল্যদান করে শ্রদ্ধা অর্পণ করেন কংগ্রেস নেতা কর্মীরা। বড় কি আমরা যে এই যে আমার মতো মেয়েরা বা অনেক সংসদে মেয়েরা দেখা যায় মা সবাই মিলে করে গেছেন, কিন্তু তার থেকে উনি একটু পরিবেশ আমাদের এই যে এখন তৎপর জনতা পার্টি দেখিয়েছে যুব সমাজ কি তারা করিয়েছেন সেই রাজীব গান্ধী নানান ধরনের রুলস। তারপর 1900 আমাদের 86 সনে এডুকেশনের দিকে উনি একটু শক্ত। এই সভায় আমি সন্তুষ্ট এই কারণে যে বসে বসে আমি শুনছিলাম যারাই প্রায় সব বক্তারা যেসব বক্তব্য রেখেছেন রাজীব গান্ধীর উপর আলোকপাত করেছে, খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে আমাদের বাইরে থেকে আনার দরকার নেই। আজকে যে বক্তব্যগুলো আমি শুনলাম রাজীব গান্ধী সম্বন্ধে, আজকে আমার জ্যোতিষ পুরকায়স্থ মহাশয় যে বলেছেন যে আমরা 4 সমষ্টিতে গিয়ে আমরা রাজীব গান্ধী সম্বন্ধে আলোচনা করব, সেই আলোচনায় আজকে এখানে যারা বক্তারা ছিলেন আমি দেখছি ওনারাই যথেষ্ট। কারণ রাজীব গান্ধী সম্বন্ধে এমনভাবে এত সুন্দরভাবে আলোকপাত করেছে, আমি খুব ভালো লেগেছে। এবং আপনারা জানেন যে আমরা প্রতি বছর ন্যায়বারও আমরা করেছি। তো আজকে এই দিনে আমরা
রাজীব গান্ধী থেকে অনেক শিক্ষার আছে, সব বক্তারাই বলেছেন। আজকে 21 বছর থেকে তিনি 18 বছর ভোটাধিকার করেছিলেন। কি জন্য করেছিলেন? যে যুবকদের রাজনীতিতে টেনে আনার জন্য। আজকে কম্পিউটার, আজকে মোবাইল ফোন, আজকে এইগুলো সব রাজীব গান্ধী। আজকে রাজীব গান্ধী সবসময় সত্য কথা বলতে। রাজীব গান্ধী বলেছিলেন যে আমি যখন দিল্লি থেকে পাইপলাইনে 100 টাকা ছাড়ি, তখন গিয়ে পৌঁছাতে সেটা 2 টাকা হয়ে যায়। সেটা কিন্তু রাজীব গান্ধী বলেছিলেন, সেটা বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা বলেছিলেন। করিমগঞ্জ কলেজের মাঠে বিজেপির সেই নেতা ছিল, আমার মনে হয় লালকে আডবাণী মহাশয় হবে, তিনি বলেছিলেন। তো আজকে এই রাজীব গান্ধী সম্বন্ধে এখানে সবাই বলেছেন যে রাজীব গান্ধী যে কর্মতৎপরতা, প্রতি 40 বছর বয়সে দেশের দায়িত্ব তিনি সামলেছেন। আজকে রাজীব গান্ধীকে এই পবিত্র দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় সরব হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা সমিতি। এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তাপস দাস, সমাজকর্মী প্রসেনজিৎ দেব সহ অন্যান্যরা। কেন্দ্রীয় বিদ্যালয়কে বাঁচিয়ে শিক্ষার অধিকার রক্ষা করার আহ্বান জানানো হয়েছে। বলেন, কোনোভাবেই এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেওয়া উচিত নয়। থাকতে হবে, কেবি বন্ধ করা মানছি না, কেবি বন্ধ করা মানছি না, কেবি বন্ধ করা মানছি না, কেবি এখানে থাকতে হবে। বন্ধুদেরকে আমরা এখানে আহ্বান করেছি, আর তাদের সঙ্গে আমরা নিজেদের মত বিনিময়ের জন্য তাদের মাধ্যমে আমরা এখানে যে জ্বলন্ত সমস্যা সেটা তুলে ধরার জন্য এখানে সমবেত হয়েছে। আজকে আপনারা জানেন আমাদের এই এলাকায় একমাত্র ইংরেজি বা হিন্দি মাধ্যমের সরকারি স্কুল এই কেন্দ্রীয় বিদ্যালয় আসাম ইউনিভার্সিটি, যেটা দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার ফলে বিগত 10 বছর পূর্বে শুরু হয়েছিল। কিন্তু 2-3 মাস পূর্বে আমরা পরস্পর শুনতে পাই যে সেটার নাকি 10 বছরের এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, সেটা বন্ধ হয়ে যাবে। তারপর আমরা অভিভাবকরা নিজেরা মিলিত হয়ে বিভিন্ন স্থানে যোগাযোগ করার পর, আবেদন নিবেদন করার পর, আর বিশেষ করে জিনিসটা আমরা জানতে পারি যখন কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ হয়ে যায় 2 মাসের, তখনই জানতে পারি যে এগ্রিমেন্ট শেষ, তাই বেতন পাচ্ছেন। তো আমরা যখন দৌড়ঝাঁপ শুরু করি তখন আবার 6 মাসের এগ্রিমেন্ট হয়, কিন্তু 6 মাসের এগ্রিমেন্ট এই অক্টোবর মাসের 24 তারিখে শেষ হতে যায়। আমরা এরপর অনেক জায়গায় আমাদের এই বরাক উপত্যকার যত সাংসদ, বিধায়ক, রাজ্য সরকারের মন্ত্রী সবার সঙ্গে যোগাযোগ করেছি। সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে না, যাবে না, কৃষি ইউনিভার্সিটির সঙ্গে বৈঠক করে তার একটা ফসলা করবেন, এই করবেন, সেই করবেন, দিল্লিতে আলোচনা করবেন। কিন্তু আজ অবধিও তার কোনো সুরা আমরা দেখছি না। আর মধ্যে মাত্র 1 মাস হাতে সময় আছে। তারপর আমরা ভিসিকেও আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম যে আমরা জানতে চাই ওনার মুখ থেকে কি অবস্থা। তো ভিসি ইউনিভার্সিটির অনারেবল ভিসি আমাদেরকে, অভিভাবকদেরকে একদিন দেখেছিলেন, আমরা 25 জন গেছিলাম, আমাদের সঙ্গে আধা ঘন্টার মতো সময় দিয়েছিলেন। উনিও নির্দ্বিধায় বললেন যে আমি মজবুর, কেবি আমাকে বন্ধ করতেই হচ্ছে। হ্যাঁ, ফান্ডের অভাব, আমি আর কেবি চালাতে পারবো না। উনিও কেবির খুব প্রশংসা করলেন যে ভালো স্কুল, ওনার স্ত্রীও কোন কেবিতে টিচার,
ওনার মেয়েরাও কেবিতেই পড়াশোনা করেছেন, কিন্তু আমি মজবুর, আমি চালাতে পারছি না। তাই মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা এখানে যারা রাজনৈতিক নেতৃত্বরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এইচআরডি মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই এলাকার কেবি যাতে কোনো অবস্থায় বন্ধ না হয়। আর আমরা এর প্রতিবাদে প্রয়োজনে ধর্নায় বসবো বা যা যা গণতান্ত্রিক পদ্ধতিতে করা যায়। হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বক্তব্যকে বিকৃত করার অপচেষ্টা করছে বিজেপি। একজন আইনজীবী হিসাবে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রয়াতের পরিবারকে আইনি সহায়তা প্রদানের দাবি তুলেছেন। নিজে একজন আইনজীবী হিসেবে তিনি মামলা লড়বেন বলেও আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার এমনটাই মন্তব্য করেন শিবভূমি যুব কংগ্রেস নেতা শুভজিৎ চক্রবর্তী। এখন কথাটা হচ্ছে গিয়ে যেটা বিতর্কিত মন্তব্য যেটা দেখা যাচ্ছে, যেটা নিয়ে বিতর্ক হয়েছে, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কি বলেছেন? উনি বলেছেন যে সেখানে খুন হওয়ার পর সেই পার্টিকুলার জায়গায় দেখুন যে হারিয়েছে তাকে তো আর আমরা ঘুরিয়ে দিতে পারবো না, কেউই পারবেন না। তো কথাটা হচ্ছে আমরা এই ব্যাপার নিয়ে যখন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যে মন্তব্যটা করেছেন, মাননীয় মন্ত্রী, আমাদের স্থানীয় মন্ত্রী, মাননীয় পাথারকান্দির বিধায়ক তথা আসাম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, উনি উঠে বলেছেন এই অঞ্চলের পার্টিকুলার অঞ্চলের যারা যারা এই বসবাসকারী রয়েছেন তারাই নাকি বাংলাদেশি। দ্যাট ওয়াজ দ্য স্টেটমেন্ট অফ অনারেবল মিনিস্টার শ্রী কৃষ্ণেন্দু পাল। আজকে এরকম স্টেটমেন্টের বিরোধিতা করেছেন বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ। তার মানে তো এটা নয় যে উনি আজকে সেই খুনিদের উনি সাথ দিয়েছেন, উনি কিন্তু নিন্দা জানিয়েছেন। কিন্তু হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে নিয়ে যে কনস্পিরেসিটা যেটা করা হচ্ছে সেটার আমরা সবাই তীব্র বিরোধিতা করি এবং তীব্র নিন্দা জানাই। এখন আপনি বলছেন কেন এটা নিয়ে রিপ্লাই দেওয়া হচ্ছে না? আজকে রিপ্লাই দেওয়া যুক্তিসঙ্গত কথা হলে রিপ্লাই দেওয়া যায়। আজকে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কি বলেছেন? উনি বলেছেন যে পরিবার খুন হয়েছে, আমি নিজে ওনার সাথে কথা বলেছি, উনি বলেছেন যে যে পরিবার খুন হয়েছে তাদের যদি আইনি সহায়তা দরকার হয় তাহলে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ইজ রেডি টু ফাইট ফর দ্য জাস্টিস। আজকে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে যারা জানেন তারা বলতে পারবেন 1979 থেকে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আইনি লড়াই উনি লড়াই যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। আজকের যারা নেতৃত্ব, যারা এটাকে কালার দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন নেতৃত্ব, আজকে অনিল কুমার ত্রিপাঠী হোক জেলা পরিষদের চেয়ারম্যান, উনি আজকে উঠে বলছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অপরাধীদেরকে সাপোর্ট করছেন। ওনাকে আমি চ্যালেঞ্জ করতে চাই আপনাদের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যানকে অ্যাজ এ যুব কংগ্রেস অ্যাক্টিভিস্ট, যে উনি প্রমাণ করে দেখান যে কোন জায়গায় হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অপরাধীদেরকে সাপোর্ট করছেন এবং কোন জায়গায় উনি সেটার তীব্র নিন্দা জানাননি। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ইজ রেডি টু ফাইট ফর দ্য জাস্টিস অন বিহাফ অফ বিকাশ দল। তো এরকম মানে আননেসেসারি অযৌক্তিক কথাবার্তা বিজেপির বলে লাভ নেই, সেটা বলে কোনো ধরনের কোনো আলটিমেটলি ফায়দা হবে না। এনকেসিএন রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।